হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানোই যে কালকে আমাদের যুব সমাজের আদর্শ বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এই ভিডিওতে আমরা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জেনে নেব এবং স্বামী বিবেকানন্দ কিন্তু খুব কম বয়সে মারা গিয়েছিলেন। তো তার মারা যাওয়ার কারণ কি সেটাও আমরা একটু জেনে নেব। তো একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা স্বামী বিবেকানন্দের পুরোটাই এই ভিডিওতে জেনে নেব। তার জন্য তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে। সেই পরীক্ষাতে যদি বিবেকানন্দ থেকে কোনো রকম কোনো কোশ্চেন আসে, কারণ তিনি ছিলেন সমাজ সংস্কারক, তো বিবেকানন্দকে নিয়ে যদি কোনো রকম কোনো কোশ্চেন আসে, সেই কোশ্চেনের উত্তর কিন্তু এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখে নাও অবশ্যই তুমি দিতে পারবে। তো স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। কবে উনি জন্মগ্রহণ করেছিলেন? উনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর কলকাতার সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তোমরা অনেকেই হয়তো যারা কলকাতায় আছো, নর্থ কলকাতায় আছো, তারা বিবেকানন্দের যে বাড়িটা সেটা হয়তো দেখেছো। তো 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলার দত্ত পরিবারে উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম কি ছিল? পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত এবং মাতা হচ্ছেন ভুবনেশ্বরী দেবী। এবং আরেকজনের, বিবেকানন্দের সঙ্গে আরেকজনের নাম তোমরা শুনতে পাও, ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতা ছিলেন বিবেকানন্দের শিষ্যা। তাহলে আমরা এখান থেকে কি কি ইনফরমেশন জানতে পারলাম? প্রকৃত নাম হচ্ছে বিবেকানন্দের নরেন্দ্রনাথ দত্ত। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলার দত্ত পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, উনি ছোটবেলায় থেকেই কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছেলে ছিলেন এবং প্রচণ্ড দুষ্টু ছিলেন। সমস্ত কিছুকে যাচাই করে নিতেন। তারপরে দেখো, উনি প্রথম থেকেই ছোট থেকেই হেগেল, বেথাম, হার্বার্ট স্পেন্সার, জন স্টুয়ার্ট মিল এই সমস্ত ব্যক্তিদের আদর্শ দ্বারা কিন্তু উদ্বুদ্ধ এবং প্রভাবিত হয়েছিলেন। এবং তার যে ধর্ম ছিল, বিবেকানন্দের ধর্ম কি ছিল? ম্যান মেকিং রিলিজিয়ান, মানুষ তৈরির ধর্ম। তিনি মানুষকে তৈরি করার পথেই বিশ্বাস করতেন। তো দেখো, রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দের কখন দেখা হয়? দেখো, বিবেকানন্দ উনি প্রথম থেকেই খুব জ্ঞান পিপাসু মানুষ ছিলেন। তারপর একদিন রামকৃষ্ণ, যিনি তার গুরু হন পরবর্তীতে, তো রামকৃষ্ণের সঙ্গে তার দেখা হয়েছিল, প্রথমবার সাক্ষাৎ হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। বিবেকানন্দ তার আগে, রামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার আগে অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন। ওনার মনের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তার গুরু রামকৃষ্ণই কিন্তু প্রথম তার মনের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পেরেছিল। তো প্রথম দেখাতেই রামকৃষ্ণকে বিবেকানন্দ গুরু বলে মেনে নেন। এরপরে আমরা জেনে নেব, এরপরে কিন্তু 1893 খ্রিস্টাব্দে আমেরিকা চলে যান। আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কিন্তু উনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। এবং সেই 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, সেই বিশ্ব ধর্ম সম্মেলনে উনি যে স্পিচটা রেখেছিলেন, সেই স্পিচ কিন্তু এখনও আমাদের ইউটিউবে রয়েছে। তোমরা যদি সার্চ করো, তোমরা কিন্তু বিবেকানন্দের সেই স্পিচটা এখনও শুনতে পারবে। তার সেই স্পিচেই তিনি পুরো আমেরিকাবাসীকে মুগ্ধ করে দিয়েছিলেন। তারপরে দেখো, দেশবাসীর, আমাদের দেশ তখন পরাধীন, তো দেশবাসীর যে বাস্তব পরিস্থিতি, সেই বাস্তব পরিস্থিতি কিন্তু ওনাকে ভাবিত করে তুলেছিল। উনি উপলব্ধি করছিলেন যে সারা দেশ ভ্রমণ করে আমাদের দেশের যে বাস্তব পরিস্থিতি সেটা উনি বুঝতে পেরেছিলেন। এবং যখন থেকে উনি আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা রেখেছিলেন, তারপর থেকেই তার নাম ব্যাপকভাবে প্রচার হয়ে যায়। বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতে থাকেন। আস্তে 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 প্রচুর কাজ করার ফলে, প্রচুর ট্রাভেল করার ফলে ওনার শরীর আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তো কম বয়সে মৃত্যু হওয়ার এটাই ছিল একমাত্র অন্যতম কারণ। এরপরে দেখো, আমেরিকার পর তিনি, যেহেতু তার নাম ছড়িয়ে পড়ছিল, আমেরিকার পর তিনি ইউরোপেও চলে গিয়েছিলেন এবং দেশে ফিরে এসেছেন 1897-এ।
ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, আর সেই সময় কিন্তু জাহাজে করে যেতে হতো, সুতরাং অনেক টাইম লাগতো। তো স্বামী বিবেকানন্দ ইংরেজিতে দুটো পত্রিকা, ইংরেজিতে প্রবুদ্ধ ভারত এবং বাংলায় উদ্বোধন, এই দুটো পত্রিকা প্রকাশ করেছিলেন। এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার লেখা ও আদর্শ স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল, প্রভাব ফেলেছিল। তার মধ্যে অন্যতম দুজন বিপ্লবী বাঘা যতীন এবং সুভাষচন্দ্র বসু কিন্তু তার কথা শুনে, তার লেখা পড়ে কিন্তু প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। নেক্সট আমরা চলে আসি তার লেখা যে গ্রন্থগুলো, যেগুলোতে পরীক্ষাতে বারবার কোশ্চেন দেয়। তো তার লেখা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো ছিল সেইগুলো আমরা একটু জেনে নিই। ভক্তিযোগ, কর্মযোগ, প্র্যাকটিক্যাল বেদান্ত, মাই মাস্টার, জ্ঞানযোগ, রাজযোগ, পরিব্রাজক, বর্তমান ভারত, এগুলো ছিল তার রচিত গ্রন্থ। স্বামী বিবেকানন্দের কয়েকজন শিষ্যের নাম আমরা জেনে নিই। স্বামী পরমানন্দ, স্বামী সদানন্দ, স্বামী বিরজানন্দ, এনারা ছিলেন গুরু ভাই বা শিষ্য বলতে পারো। নেক্সট আমরা চলে আসি, তিনি আবার আমেরিকায় গিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য। কবে? 1899-এ, 1899 সালে দ্বিতীয়বার আমেরিকায় যান এবং 1900 খ্রিস্টাব্দে বক্তব্য রাখেন প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেস অফ দ্য হিস্ট্রি অফ রিলিজিয়ান্সে। কংগ্রেস অফ দ্য হিস্ট্রি অফ রিলিজিয়ান্সে কবে তিনি বক্তৃতা রেখেছিলেন? 1900 সালে। এইবার দেখো, এই সময় নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে বেদান্ত কেন্দ্র গড়ে উঠেছিল। 1902 খ্রিস্টাব্দে তিনি তৈরি করেন। স্বামী বিবেকানন্দের জীবনাবসান হয়ে যায় বেলুর মঠে 1902 খ্রিস্টাব্দে। এইবার দেখো, স্বামী বিবেকানন্দের দীক্ষা নিয়ে রামকৃষ্ণের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যত হন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তারপর তাঁর বাণী সারা বিশ্বের কাছে তিনি ছড়িয়ে দিতে চান। তার মতে ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মই হচ্ছে ধর্ম, এবং তিনি কর্মযোগের উপরই কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, তিনি বলেন জগতে বিভিন্ন ধর্মের উপাসনা প্রণালী বিভিন্ন হলেও প্রকৃতপক্ষে সেগুলি কিন্তু একই। এই লাইনটা আবার একবার বলছি, জগতে বিভিন্ন ধর্মের উপাসনা প্রণালী যদি বিভিন্ন আছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেগুলো একটাই। ওকে, তিনি এটা বলেছেন। তারপরে দেখো, বিবেকানন্দ মনে করতেন মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে, সেটাই তার বিকাশের ধর্ম। ধর্মের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে পুনর্মিলন করা, দেবত্বে প্রত্যাবর্তন। স্বামী বিবেকানন্দ জাতিভেদ, ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, অশিক্ষা, অসাম্য ইত্যাদির বিরুদ্ধে কিন্তু মানুষকে অনেকটাই সোচ্চার করেছিলেন। ঠিক আছে, তো কালকেই তার জন্মদিন, তার জন্য এই কথাগুলো আবার আমরা একবার শুনে নিচ্ছি। এবং তার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা এই ভিডিওর পিডিএফটা পেতে চাইছো তাদের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি, 81 59 91 66 85। 81 59 91 66 85, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিও, গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপে যুক্ত হয়ে যাও, পিডিএফ পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি, তিনি সমাজ সংস্কারমূলক কর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল। তাঁর সমাজ সংস্কার ও মূলক কর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি কি? মানুষের আধ্যাত্মিক ও সাংসারিক জীবনের উন্নতি সাধন ঘটানো। তিনি মানুষের জীবনে বেদান্ত অন্যান্য ধর্মভাবের সূচনা ঘটান, অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন, হাসপাতাল পরিচালনা থেকে শুরু করে স্কুল কলেজে পাঠাগার গড়ে তোলা, শিক্ষা বিস্তার, এই সমস্ত কাজ কিন্তু উনি করেছেন। ঠিক আছে, বন্যা, খরা, দুর্ভিক্ষের কবলে পড়া মানুষদেরও কিন্তু অনেক সাহায্য করেছে। নেক্সট দেখো, ওনার যে বিখ্যাত উক্তিটা আমরা অনেকবার শুনেছি বা অনেকবার দেখেছি, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভুলিও না মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, তোমার রক্ত তোমার ভাই। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। তিনি আরেকটা কথা বলেছিলেন যেটা নিয়ে একটু বিতর্কিতও রয়েছে, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, খালি পেটে ধর্ম হয় না। আচ্ছা, এরপরে দেখো, হে ভারত ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, বর্তমান ভারতে, এরকম একটা লাইন আছে ওনার লেখা বর্তমান ভারত বই। তো দেখো, এই বিষয়গুলো উনি বলেছিলেন, ওঠো জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যেটা আমরাও তোমাদেরকে বলি যে তোমরা যে টার্গেটটা নিয়েছো সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে তুমি তোমার 100% দাও, কারণ বিবেকানন্দের কথাই হচ্ছে কর্মই ধর্ম। সুতরাং রেজাল্টের দিকে না তাকিয়ে তুমি তোমার ওয়ার্কের দিকে, কাজের দিকে বেশি করে ফোকাস দাও, পড়াশুনোর দিকে ফোকাস দাও, দেখবে রেজাল্ট একটা বেটার কিছু অবশ্যই আসবে। ঠিক আছে, কোনো না কোনো রাস্তা তোমার জীবনে খুলে যাবে।
ওকে। আচ্ছা, রামকৃষ্ণ মঠ ও মিশন দেখো, রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও বেদান্তের বিশ্বজনীন বার্তাকে প্রচার করতে উদ্যোগী হয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের শিষ্যরা। এই কাজে সকল শিষ্যদের এক ছাদের তলায় আনতে রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ 1866 খ্রিস্টাব্দে বরানগরে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ। ঠিক আছে, এরপরে দেখো সর্বোপরি রামকৃষ্ণের জীব সেবার আদর্শ বাণীকে কার্যকরী করে তুলতে 1897 বেলুড়ে বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। এরপরে এর উদ্দেশ্য কি ছিল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার? এর উদ্দেশ্য ছিল সমাজ সেবা, জনহিতকর কার্যকলাপ, যেমন দুস্থদের সাহায্য করা, স্কুল, কলেজ, হাসপাতাল, অনাথ আশ্রম, এই সমস্ত কিছু গড়ে তোলা। এরপর দেখো 1898 খ্রিস্টাব্দের পর থেকে বেলুড়, রামকৃষ্ণ মঠ ও মিশন উভয়ই কিন্তু সদর দপ্তর হয়ে ওঠে। ঠিক আছে, এই রামকৃষ্ণ মঠ আর মিশন উভয়েরই সদর দপ্তর কিন্তু বেলুড় হয়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো এতদূর অবধি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কালকেই বিবেকানন্দের জন্মদিন, তার জন্য পরীক্ষায় আসতে পারে এরকম কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে এলাম। তো পরীক্ষার দিক থেকেও এটা খুব হেল্প করবে এই ভিডিওটা। তার সাথে সাথে বিবেকানন্দের তিনি যে কাজগুলো করে গেছেন, তিনি যে কথাগুলো আমাদের বলেছেন, সেগুলোও আমরা একবার মনে করে নিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওর PDF পাওয়ার জন্য 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিও। সবাই ভালো করে পড়াশুনো করো। বেস্ট অফ লাক।